দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে লাখো মানুষ এখন উত্তপ্ত তাপমাত্রার মুখোমুখি। ভারত, ফিলিপাইন, থাইল্যান্ডে তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উড়িষ্যায় তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি পর্যন্ত। অস্বাভাবিক গরম আবহাওয়ার কারণে অনেক দেশ স্কুল বন্ধ করতে বাধ্য হচ্ছে। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। এপ্রিল ও মে মাস সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য উষ্ণতম মাস। তবে এবছর তাপমাত্রা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট। শুক্রবার দেশটির দ্বিতীয় দফা ভোট দিতে গিয়ে দুর্ভোগে পড়েন ভোটাররা। পূর্ব ভারতে তাপমাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে উত্তর, দক্ষিণ এবং পূর্ব রাজ্যগুলোতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওড়িশার বারিপদাতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা গেছে। বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং পন্ডিচেরির একাধিক অঞ্চল সহ পূর্ব উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফিলিপাইনেও বইছে তীব্র তাপদাহ। রাজধানী ম্যানিলা সহ দেশটির বিভিন্ন প্রদেশে হাজারো স্কুল বন্ধ রাখতে হয়েছে। দেশটির ৮২ প্রদেশের অর্ধেক জুড়েই খরা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া অন্য এলাকাগুলোতেও পানি শুকিয়ে গেছে। এই পরিস্থিতিতে দেশটিতে এবার ফসল উৎপাদন কমারও আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর কারণে মানব সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পৃথিবীর নানা প্রান্তে তৈরি হতে পারে খাদ্য, পানি ও স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি। জাতিসংঘ বলছে, আবহাওয়া পরিস্থিতি মোকাবেলায় দেশগুলোকে প্রস্তুত করতে বড় ধরনের সহায়তার প্রয়োজন পড়বে। মাহফুজুর রহমান, ৭১। তাপপ্রবাহে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাও। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, ইস্ট বর্ধমান সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া চলতি সপ্তাহে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে রাজ্যটির দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল জুড়ে থাকছে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি তাপমাত্রা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমের দাপটে ক্রেতারা আসছেন না বাজারে। ক্রেতারা বাজারে না আসার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। গরমের কারণে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। এই ৩টে জেলা তো রয়েছে, সাথে বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান, এই ৩টে জেলা আরও অ্যাড করা হবে, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট ৭টা জেলাতে। আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবাংলায়, সেগুলো তাপপ্রবাহর সতর্কতা আমরা জারি করেছি। কলকাতার ক্ষেত্রে সেইভাবে বাড়ার, তবে তাপপ্রবাহ চলবে। এখন ৩০ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। এবার দেশটির ১৩টি রাজ্যের ৮৮টি লোকসভা আসনে ভোট হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভারত জুড়ে ভোট পড়েছে ৬০.৭%। পশ্চিমবঙ্গের ৩টি আসনে পড়েছে ৭১.৮৪%। আরও জানাচ্ছেন ঋতু সাহা। প্রচণ্ড গরমের মধ্যেও লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৩ আসনের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি ছিল। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের 3টি আসন, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট হয়। এই ৩ আসনে লড়ছেন ৪৭ জন প্রার্থী। দার্জিলিংয়ের কয়েকটি কেন্দ্রে ইভিএম এর ত্রুটির কারণে দেরিতে ভোট নেওয়া শুরু হয়।
বালুরঘাট আসনে লড়ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকালে ভোট দিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল কোথাও কোথাও অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। একটি জায়গা থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকমের, যেমন ইভিএম খারাপ। গঙ্গারামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে হামলা হয়েছে, তারপর সেই এজেন্ট আজকে বসেছে। গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি, তৃণমূল নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় টাকা বিলি করছিল। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে ইটাহারে। এদিকে এই আসনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করা এবং মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। দ্বিতীয় দফার ভোটে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়ার্নার থেকে প্রার্থী হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রতিটি মানুষকে সংবিধানের সৈনিক হয়ে গণতন্ত্র রক্ষা করার আর্জি জানিয়েছেন তিনি। এদিকে ট্রেন বন্ধ করায় ভোট দিতে পারেনি আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান। রাজ্যের বরাক উপত্যকার ৩ জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়ে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। এখানে বিজেপির ভোট পাওয়ার সম্ভাবনা না থাকায় একাধিক ট্রেন বাতিল করার অভিযোগ উঠেছে। রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঋতু সাহা, ৭১। ভারতের নির্বাচনের দ্বিতীয় দফা শেষ হতেই আবারও অশান্ত হয়ে উঠেছে মণিপুর। শুক্রবার গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারায়ণ সেনা কুকি বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের 2 জওয়ান। গুলি এবং গ্রেনেডের আঘাতে গুরুতর জখম হয়েছে 4 জন। নতুন করে উত্তেজনা শুরু হতেই মণিপুর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষ্ণুপুরে নতুন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ বলছে, এদিন রাত 2:15 নাগাদ কুকি বিদ্রোহীদের একটি দল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড নিয়ে নারায়ণ সেনা ফাঁড়িতে হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল ফাঁড়ি লাগোয়া ব্যারাকটিও। সেখানে ছিলেন সিআরপিএফের 128 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। গভীর রাতের অতর্কিত হামলায় তারা আহত হন। এদিন হিংসাদীর্ণ আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের একাংশে ভোট অনুষ্ঠিত হয়েছে। গাজায় 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নুসেইরাত শরণার্থী শিবির, খান ইউনিস ও রাফাতে 15 জন মারা গেছেন। শুক্রবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34,356 জনে। গাজার সিভিল ডিফেন্স বলছে, ইসরায়েলের যুদ্ধাপরাধের আন্তর্জাতিক আহ্বানের মধ্যে নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি গণকবর থেকে শত শত মৃতদেহ উদ্ধার করেছে তারা। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, গাজার রাফাতে স্থল অভিযানের পরিকল্পনাকে এগিয়ে এনেছেন তারা। $1967 সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা অঞ্চলগুলো নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যুদ্ধবিরতিতে রাজি হামাস। একই সাথে জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তিতেও যেতে আগ্রহী সংগঠনটি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হাইয়া। তিনি বলেন, তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আন্তরিক, কারণ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এতে দেশটির কারাগারে বন্দী হাজার হাজার ফিলিস্তিনিরাও মুক্তি পাবে। তবে গাজা উপত্যকা ছেড়ে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে যাবে না তারা। এসব শর্ত যুক্তরাষ্ট্রের কাছে জমা দিয়েছে হামাস। এ নিয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পেয়েছে হামাস। এগুলো নিয়ে পর্যালোচনাও করছে তারা। গাজায় 6 মাসের যুদ্ধে লাশের সারির নিচে চাপা পড়েছে লাখো মানুষের স্বপ্ন। তাদের একজন বাসমা আল শাবিশ। যুদ্ধে বাবা ভাই বোনকে হারালেও দমে যাননি তিনি। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হওয়ায় বাধ্য হয়ে খাবার বিক্রি করে চালাতে হচ্ছে জীবন সংসার। ধ্বংসস্তূপ থেকে তার ঘুরে দাঁড়ানোর চেষ্টার সে খবর জানাচ্ছেন ঋতু সাহা। ফিলিস্তিনের 20 বছর বয়সী শিক্ষার্থী বাসমা আল শাবিশ। যুদ্ধের আগে সে গাজার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষা শেষে পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকলেও এখন সবটাই অতীত। বর্তমানে দের আল বালহাতে খাবার বিক্রির ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, কারণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের চরম মূল্য চোকাতে হয়েছে তার পরিবারকে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বাবা ও ছোট ভাই বোনকে হারিয়ে হয়েছেন বাস্তুচ্যুত।
শাবিশের কষ্ট আরো দ্বিগুণ হয়েছে বাবার মরদেহের সন্ধান না পেয়ে। ময়লার ব্যাগে ভরে তার বাবার মরদেহ ফেলে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাই একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে এখন পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। এখন তার দিন শুরু হয় সকাল 6টা থেকে। দিনের সবটুকু সময় কেটে যায় স্থানীয় খাবার হুমাস প্রস্তুত করতে। এগুলো গাজার আল আকসা হাসপাতালে বিক্রি করেন তিনি। এই আশ্রয় কেন্দ্রে সবচেয়ে বড় ভোগান্তি পোহাতে হয় রান্নার গ্যাস না থাকায়। এর সাথে যোগ হয়েছে রান্নার উপকরণের চরম সংকট এবং একই সাথে সেগুলো ব্যয়বহুল। আমি এই কাজেই খুশি। আমি অক্লান্ত পরিশ্রম করব এবং আমার পরিবারের কাউকে কিছু চাইতে হবে না। এই কাজটি আমার জন্য যথেষ্ট। এই কাজ করেই এখন আমি আমার পরিবারের মৌলিক চাহিদাগুলো মেটাতে পারছি। শাবিশের প্রত্যাশা, শিগগিরই শান্ত হবে গাজার পরিস্থিতি। বাস্তুত মানুষ আবারও ফিরতে পারবেন তাদের ঘরে। স্বাভাবিক জীবনে ফেরার সেই প্রচেষ্টা বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তাও চেয়েছেন তারা। ঋতু সাহা, ৭১। লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির একটি সশস্ত্র গোষ্ঠী জামাআ ইসলামিয়ার 2 সদস্য নিহত হয়েছে। ইসরায়েলের দক্ষিণ সীমান্তে রকেট হামলা চালিয়েছে তারা। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী বলেছে তাদের বিমান বাহিনী লেবাননের মেইদাউন এলাকায় মুসাব খালাফকে হত্যা করেছে। তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী জামা ইসলামিয়া গ্রুপের সদস্য ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। জামা ইসলামিয়া বলছে হামলায় তাদের 2 ফিল্ড কমান্ডার খালাফ এবং তার আত্মীয় নিহত হয়েছেন। যুক্তরাজ্যে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে আঘাত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাঙ্কার আন্দ্রে মেদা স্টারে সরাসরি হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেনের সাদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রে একটি ড্রোন ভূপাতিত করার তথ্যও জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে একই কথা বলেছে, তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র চীনের অংশীদার হওয়া উচিত, শত্রু নয়। বেজিং সফরে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেছেন। এ বৈঠকে মার্কিন কর্মকর্তারা চীনের সাথে রাশিয়া, তাইওয়ান ও বাণিজ্য নিয়ে নানা পার্থক্যের বিষয়টি তুলে ধরেন। বেজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন তারা আশা করছেন চীনের উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে। বৈঠকে রাশিয়ায় মেশিনারি অস্ত্র, গোলাবারুদ তৈরির কাঁচামাল পাঠানোর বিষয়টি তোলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। জবাবে জিনপিং বলেন এটি রাশিয়া এবং চীনের মধ্যকার স্বাভাবিক বাণিজ্যিক লেনদেন, যা কখনো বন্ধ হবে না। ইউক্রেনকে $550 কোটি সহায়তা দেবে সুইজারল্যান্ড। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ বিষয়ক একটি চুক্তির অনুমোদন দিয়েছে সুইস পার্লামেন্টারি কমিটি। বৃহস্পতিবার সুইস সেনাবাহিনী ও ইউক্রেনের জন্য 1100 কোটি সুইস ফ্রাঙ্কের একটি অতিরিক্ত তহবিল প্যাকেজের অনুমোদন দিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষের নিরাপত্তা কমিটি। প্যাকেজটি পার্লামেন্টে 8টির মধ্যে 5টি ভোট পেয়ে পাশ করে, তবে দেশটির ডানপন্থী দলগুলি চুক্তির বিরোধিতা করেছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর পোর্তো আলেগ্রেতে একটি গেস্ট হাউসে আগুন লেগে অন্তত 10 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন। শুক্রবার দেশটির দমকল বাহিনী তথ্য জানিয়েছে। তারা জানায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে আগুনের সূত্রপাত নিয়ে এখনও তদন্ত চলছে। দমকল বাহিনী জানিয়েছে এই গেস্ট হাউসটির কোনো লাইসেন্স ছিল না, এমনকি সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাও সন্তোষজনক নয়।